সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 সম্পর্কে, 25-এর নিয়মকানুন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীরাই আবেদন করতে পারবে এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ থাকবে 3 বছর এবং সর্বনিম্ন 18 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই আবেদনের সুযোগ পাবে। এর পাশাপাশি বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়সের তেমন ছাড় দেওয়া হয়নি। এ কারণে এই 17তম শিক্ষক নিবন্ধন পাশ করে প্রায় 842 জনের মতো 35+ প্রার্থী আবেদন করতে পারেনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, সেখানে বয়সের ছাড় হয়নি। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও তেমনটি বয়সের ছাড় হবে না, যদিও হয় সেটি কোনো একটি বিশেষ বিবেচনায় সর্বোচ্চ 6 মাস বা সর্বনিম্ন 3 মাস, এর বেশি কোনো মতেই সম্ভব নয়। এটি তারপরেও শিক্ষা মন্ত্রণালয় এবং বর্তমান যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তার যদি একান্ত কোনো প্রকার যদি একান্ত কোনো প্রকার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্নতা রয়েছে। তো যাই হোক, আমরা আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর নিয়মকানুন সম্পর্কে বলবো। আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনে আবেদন করবেন তার আগে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ নিয়ম না জেনে আবেদন করলে পরবর্তীতে আপনার এমপিও ভুক্তি হতে এবং চূড়ান্ত সুপারিশ হতে অনেক অসুবিধা হবে। সবচেয়ে বেশি যে অসুবিধা হয় সেটি হলো এমপিও ভুক্তি, এবং এই এমপিও ভুক্তির কারণে অনেকে আছে শেষ পর্যন্ত আপনার অন্য আরেকটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। তাই এই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনাকে এই জন্য ভিডিওতে আপনি আবেদন করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে এবং আপনাদের যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো দেবেন এবং যারা গণবিজ্ঞপ্তি আবেদন করবেন তাদের জন্য আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভোকেশনাল টিভির এই যে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর নিয়ম সংক্রান্ত আলোচনা, সেই বিষয় নিয়ে আলোকপাত করছি। আলোকপাতের ভিতরে যে বিষয়টি আমরা তুলে ধরবো সেটি হলো 12টি বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি। তার 1 নম্বর হলো সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন তার আগে আপনার যে সংশ্লিষ্ট বিষয়, সেই বিষয় এবং আপনি কোন পদ, যেমন সহকারী শিক্ষক বাংলা, এখন আপনি বাংলা পদে নিবন্ধন দিচ্ছেন কিন্তু প্রভাষক বাংলাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতেছেন সেই প্রতিষ্ঠান আপনার সনদ অনুযায়ী ঠিক আছে কিনা। যেমন আপনি সনদে যদি জেনারেল লেখা থাকে তাহলে আপনি কিন্তু সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি বা DSAC-তে আবেদন করতে হবে। এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, তারপরেও বললাম সনদে কারিগরি লেখা থাকলে কারিগরি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কিংবা প্রভাষক হতে হবে। আর যাদের জন্য নির্দিষ্ট করা রয়েছে, যেমন আমি ট্রেড ইনস্ট্রাক্টর, আমার তো আর ভোকেশনাল ছাড়া অন্যখানে চাকরি করার দরকার নেই, তাহলে আমার সার্টিফিকেট এমনি ভোকেশনাল লেখা থাকবে। কিন্তু আপনি সহকারী শিক্ষক, আপনার ভোকেশনালও সহকারী শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে, আপনার জেনারেলও সহকারী শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আপনার সনদে যদি ভোকেশনাল লেখা থাকে তাহলে ভোকেশনালভুক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হতে হবে, আর যদি জেনারেল লেখা থাকে জেনারেলভুক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হতে হবে। পদ সার্টিফিকেট অনুযায়ী, পদের ধরন অনুযায়ী আপনার নিবন্ধিত হতে হবে। তারপরে হলো জাতীয় মেধা তালিকা আপনার নাম থাকতে হবে। অর্থাৎ আপনি NGI.teletalk.com-এর যে জাতীয় মেধা তালিকা রয়েছে, কম্বাইন্ড মেরিট লিস্ট নামে যেটা পরিচিত, সেখানে আপনার নাম থাকতে হবে। যদি নাম না থাকে, যেমন আপনি নিবন্ধন সনদে পাস করছেন কিন্তু পরবর্তীতে আপনার নাম অ্যাড করা হয় নাই, তাহলে আপনি শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এবং আপনার সুপারিশ প্রাপ্ত হবে না। যদি এই ধরনের নাম যদি শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তির জাতীয় মেধা তালিকায় যুক্ত না হয় তাহলে অবশ্যই NTRC-তে গিয়ে একটি লিখিত অভিযোগ দিবেন, তারপরে আপনাকে সেটি যোগ করে দেবে আপনার মেরিট অনুযায়ী। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আসি আমরা 3-এ। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল এবং কলেজে একটি আবেদন করতে পারবে। অর্থাৎ যদি আপনার সনদ থাকে স্কুল পর্যায়ে 3টি সনদ যদি থাকে এবং কলেজ পর্যায়ে যদি 2টি সনদ থাকে, একই সনদ 18তম কলেজ পাস করছেন, 17তম কলেজ পাস করবেন, আবার 17তমতেও স্কুল পাস করছেন, 17তমতেও আবার স্কুল থেকে 18তম স্কুল পাস করছেন, 17-18 স্কুল আছে, আবার 17-18 কলেজও আছে। অর্থাৎ আপনার 4টি সনদ রয়েছে। 4টি সনদ থাকলেও বা 5টি সনদ থাকলেও আপনি স্কুল পর্যায়ের জন্য একটি এবং কলেজ পর্যায়ের জন্য একটি, মোট 2টি আবেদন করতে পারবেন।
এবং এই দুটি আবেদনের মধ্যে স্কুল এবং কলেজ দুটি আলাদা নিয়োগ দেওয়ার কথা ছিল, মানে যে কোনো একটিতে আপনাকে নিয়োগ দিবে, কিন্তু এনটিআরসি পরবর্তী আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি দেখেছি তারা স্কুল কলেজ আলাদা নিয়োগ দিচ্ছে এবং যে কোনো দুইটির একটি প্রতিষ্ঠানে আপনাকে যোগদান করতে হবে এবং আরেকটি প্রতিষ্ঠানে আপনার যোগদান করা যাবে না, অর্থাৎ দুইটি একই স্থানে চাকরি করা যাবে না। এবং আপনি যদি যোগদান না করেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের আইনি জটিলতা নেই, অর্থাৎ এনটিআরসি চাকরিতে কেউ যোগদান করুক বা না করুক এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আবার 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রভাষক যেটাই হন না কেন সেই ক্ষেত্রে আপনি 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন। যদি ধরেন আপনার নাম্বার সর্বোচ্চ ভালো আছে তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি 5টি প্রতিষ্ঠান চয়েস করব তবুও করতে পারেন। যদি বলেন যে না আমি একটি প্রতিষ্ঠানই চয়েস করব, যদি হয় হলো না হলে নাই, তবুও চয়েস করতে পারেন। যেটাই চয়েস করেন আপনি সর্বোচ্চ 40টা চয়েস করতে পারবেন এবং 40টা চয়েসের পরে যদি আরও প্রতিষ্ঠানে আপনি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে আপনি সেক্ষেত্রে সবার লাস্টে যে অ্যাপ্লিকেশনে ইয়েস ক্লিক করতে হবে। আর যদি বলেন যে না আমি এই ধরনের চাকরি 40টার বাইরে অন্য জেলায় যাব না বা এই 40টার বাইরে প্রতিষ্ঠানে আমার চাকরি করার ইচ্ছা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি নো দেবেন। ইয়েস দেন নো দেন সেটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। তারপরে বিষয়টি বলা রয়েছে 5 নম্বরে, যেটি আমি বলে দিলাম ইয়েস এবং নো এর বিষয়। ইয়েস নো অবশ্যই ক্লিক করতে হবে। যদি আপনি 5টি প্রতিষ্ঠান দেন তাহলে আর ইয়েস নো ক্লিক করার কোনো সুযোগ নেই। আর যদি 40টি প্রতিষ্ঠান পর্যন্ত আসেন তাহলে ইয়েস নো দিতে হবে। তারপর 6 নম্বর বলছে পদ ভিত্তিক মেধাক্রম এবং পছন্দক্রম ফলাফল প্রসেস হবে, অর্থাৎ আপনি মেধাবীরা যেমন পড়াশোনা করে বুদ্ধিমানরা চাকরি পায় ঠিক তেমনি গণবিজ্ঞপ্তিতে আপনার বেশি নম্বর থাকলে যে আপনার চাকরি হবে তা না, এখানে আপনার কিছু ট্রিক্স অবলম্বন করে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার জাতীয় মেধা তালিকায় কী পরিমাণ সিরিয়াল আছেন সেটা দেখতে হবে এবং আপনার নাম্বারের ধরন অনুযায়ী আপনার আবেদন করতে হবে, তবেই আপনি মনে করেন যে নিয়োগ সুপারিশটা পাবেন। তো এই পদভিত্তিক মেধাক্রম এবং পছন্দক্রম ফলাফলটা আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ আপনি 40টি প্রতিষ্ঠানে আবেদন করলেন, দেখা যায় আপনার নাম্বারটি কম, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করছেন সেগুলো টপ ক্লাস সবাই আবেদন করেছে, কিন্তু আপনার পার্শ্ববর্তী আরেকজন কি করেছে, উনি 10টি আবেদন করছে, উনি হাওড় এলাকা এবং উপকূলীয় এলাকায় আবেদন করে দিয়েছে। হয়তো আপনি স্কুলে করছেন, উনি মাদ্রাসা বা কারিগরি করছে, ওনার সহজে হয়েছে কিন্তু আপনার হয়নি। তাহলে আমরা মনে প্রশ্ন থাকতে পারে যে এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রয়েছে, কিন্তু আসলে দুর্নীতি না, এটা আপনি সিস্টেমের মারপ্যাচে করেছেন, আবেদন করার সিস্টেমটা আপনি জানেন নাই। মানে আবেদন সিস্টেম মোতাবেক না করার কারণে ওই 40টি প্রতিষ্ঠানে যারা আবেদন করেছে তাদের থেকে আপনি সবসময় নিচু স্থানেই নাম্বার ছিলেন, যার কারণে আপনি কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেননি। তাই আবেদনের সঠিকতা সম্পর্কে জানতে হবে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। আমরা এই চ্যানেলে নিয়মিত এগুলো ভিডিও দিব, আশা করি আপনারা দেখতে থাকবেন এবং এই ধরনের ভিডিও আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও দিয়েছি এবং সবগুলো ভিডিওতে প্রায় অনেকগুলো ভিউ হয়েছে, যেগুলো রিকমেন্ডেশন এবং ইউটিউব সার্চ মাধ্যমে দেখেছে। এবং আপনারা এটা জেনে খুশি হবেন যে এই ছোট্ট পরিসরে এই ভোকেশনাল টিভিটিও এখন প্রায় 18% এই আপনার যত ভিডিও আমরা পোস্ট করছি তার 18% ভিডিও আপনার ইউটিউব সার্চে দেখছে। তো আমরা আশা করি 2025 বা 2028 সালের মধ্যে প্রায় 50% এবং 2030 সালের মধ্যে 60 বা 70% পর্যন্ত যেন ইউটিউব সার্চে প্রত্যেকটা ভিডিও হয়। এবং আমরা এরপরে ডিজিটাল ক্যামেরা এবং ভালো মাইক্রোফোন এবং আরও গেট আপ নিয়ে আমরা আরও তথ্যবহুল নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও দেব, যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবেন। তো যাই হোক, পরে আমরা আসি 7 নম্বরে, কাম্য শিক্ষার্থী থাকতে হবে। মানে আপনার একটি এমপিও করতে গেলে একটি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষার্থী থাকতে হবে এবং কারিগরি শাখার জিও থাকতে হবে। কারিগরি শাখার জিও বলতে বোঝায় যে অর্থ মন্ত্রণালয় থেকে বেতন পাওয়ার জন্য একটি কাগজ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে 5টি টেট থাকলে 5টি টেটের জিও থাকতে হবে। এবং জিও কিন্তু জেনারেলভুক্ত যে স্কুল মানে সহকারী শিক্ষক বা কলেজের প্রভাষক যারা ভোকেশনাল রয়েছেন তাদেরও কিন্তু জিও লাগবে। জিও ছাড়া কোনো মোতাবেক এমপিও করানোর সুযোগ নেই। তারপরে 1000 টাকা ফি প্রদান করতে হবে একটি গণবিজ্ঞপ্তি যে অনলাইন যে আবেদন করবেন, এবং এই ফিটি পরিশোধযোগ্য হলো কিনা আপনার অবশ্যই অনলাইনে পেইড এবং আনপেইড লেখা দেখবেন। যদি পেইড থাকে তাহলে অনলাইনে পরিশোধ হয়েছে, আর আনপেইড লেখা থাকলে সেটি পরিশোধন হয় নাই। ইন্ডেক্স নিয়ে আবেদন করলে তার চাকরি বাতিল বলে গণ্য হবে। মানে আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করেন ইন্ডেক্স নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার ইন্ডেক্স বাতিল হবে। কোন ইন্ডেক্স বাতিল হবে? আপনি একটি প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন সেটির ইন্ডেক্সও বাতিল হবে, আবার যে প্রতিষ্ঠানে ছিলেন সেটিও বাতিল হবে। কিন্তু এটি
আমরা চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এরকম দেখেছি, কিন্তু কারো বাতিল হওয়া দেখিনি, কিন্তু বরং আরও অনেকে তথ্য গোপন করে কিছু কিছু ব্যক্তি ও দুর্দান্ত সাহসী ব্যক্তি তারা জীবনে করে নতুন প্রতিষ্ঠানে চাকরি করছে। কিন্তু এটি আপনারা করবেন না। এটি করলে দেখা যায় যে অনেক সময় রয়েছে যে আপনি আইনি একটি ঝামেলায় পড়তে পারেন। যদি আপনার বিরুদ্ধে মামলা করে, তাহলে সেক্ষেত্রে এনটিআরসি মামলা করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হাজিরা দিতে হবে, মানে আপনার ভুল স্বীকার অবশ্যই করতে হবে এবং হাজিরা দিতে হবে। এই জন্য আপনার শাস্তি ভোগ করা লাগতে পারে। কারণ এমপিও নীতিমালা বা এনটিআরসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে নীতিমালা করবে, সেই নীতিমালায় না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডেক্স নিয়ে আবেদন করতে পারবেন না। আমরা আসি 10-এ আমাদের বলছে এমপিও নীতিমালা স্কুল অ্যান্ড কলেজের 2021 এবং ভোকেশনাল নীতিমালা 2018 পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে হবে। এবং বলছে ভুল করে নন এমপিও পদ দেখলে প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এটা কি শাস্তিমূলক? যে তার 3 মাস বা 6 মাসের বেতন আটকে রাখা হয়, অর্থাৎ বেতন দেওয়া হয় না। এটি হলো তার বিরুদ্ধে শাস্তিমূলক। পরবর্তীতে বেতন দেওয়া হয়, কিন্তু আপনাকে কী করা হবে? অন্য আরেকটি স্থানে প্রতিস্থাপন করা হবে। কিন্তু এই প্রতিস্থাপন মধ্যে যে 6-7 মাস বা 1 বছর মতো সময় চলে যাবে, এজন্য কিন্তু আপনাকে বকেয়া দেওয়া হবে না। তাই আবেদনের সময় পদটি এমপিও কিনা এবং প্রতিষ্ঠানে জিও আছে কিনা, জেনারেল এবং মাদ্রাসার জন্য জিও লাগে না, এবং কাম্য শিক্ষার্থী আছে কিনা, এবং সর্বাধিক বিবেচনা করে এবং কী ধরনের শিক্ষার্থী, ভ্যারাইটি শিক্ষার্থী বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে কারিগরি এবং জেনারেল। কিছু কিছু একেবারে প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অন্য প্রতিষ্ঠানের ছাত্র আইনে বা নন এমপিও থেকে আইনে আপাতত বা অনেক বছর পড়াশোনা করে না, সেই হিসেবে রেজিস্ট্রেশন করে রাখায় আপাতত এমপিওটা ধরে রাখছে। এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি সবসময় একটি ছাত্র কালেকশনের মানসিক টেনশনে থাকবেন। তাই দূর হোক, ভালো প্রতিষ্ঠানে চাকরি করার চেষ্টা করবেন। এবং যেহেতু বদলি নীতিমালা হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময়ে আমরা বদলি নীতিমালাটা সম্পূর্ণ পেয়ে যাব এবং সবাই বদলি হতে পারবে। তারপরে আমরা যেটা বললাম যে 12 নম্বর বলছে যে শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক এবং কলেজের প্রভাষক শারীরিক শিক্ষা পদে আবেদন করতে গেলে গার্লস স্কুলগুলোতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, কিন্তু অনলাইনে পুরুষ এবং মহিলা উভয়ই দেখায়। তো সেক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে না। যদি আপনি আবেদন করেন তবে সেক্ষেত্রে আপনার সুপারিশ পাবেন, কিন্তু আপনার এমপিও পাবেন না, কারণ এটি আমাদের নিয়মে নাই। তবে বয়েজ অ্যান্ড গার্লস যদি থাকে তো সেক্ষেত্রে সহকারী শিক্ষক এবং ট্রেড ইন্সট্রাক্টররা আপনার সহকারী শিক্ষক কিংবা প্রভাষক শারীরিক শিক্ষারা বয়েজ অ্যান্ড গার্লস স্কুল যদি থাকে অথবা বয়েজ থাকে, তাহলে সেক্ষেত্রে ওনারা আবেদন করতে পারবে। এ হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির 2025-এর নিয়ম সম্পর্কিত আলোচনা। তো আশা করি ভিডিওটি সবাই বুঝেছেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে বা ষষ্ঠ গণিতে আবেদন করবেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর প্রত্যেকটা কমেন্ট মানে আপনার যদি 3টি প্রশ্ন থাকে 3টি আলাদা ভিডিওতে কমেন্ট করবেন, যাতে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।